রোববারটা যে কেন রোজ রোজ আসে না, ভাল লাগে না। রোজ রোজ এলে আর রোববারকে রোববার বলে মনে হবে না। আর এলেও দেখ কেমন যাই যাই করে, এর মধ্যেই কত বেলা হয়ে গেল। উফ কমলাদি, তোমার জ্ঞানের জ্ঞান থামাও তো। ও মা, তোমার চুলটা কি সুন্দর গো, কি গোছ। এই নজর দিচ্ছ কেন? ও মা, নজর কোথায় দিলাম, প্রশংসা করলাম তো। প্রতিমাদিরও কিন্তু চুলের গোছ খুব ভালো, দেখতেও খুব সুন্দর, শুধু যদি একটু তোমার পাশে। আর শোনো, যার মনের ভেতরটায় অত কুনা, তার ওই ওপর ওপর সুন্দর হলে কিচ্ছু যায় আসে না। তবে কদিন একটু বেশ ঠান্ডা আছে, কি বলো? আরে রোজ একটা করে ডোজ পড়ছে না, সেই জন্যে। কিসের ডোজ? আরে বিনোদা রোজ ওর ঘরে গিয়ে আধ ঘন্টা ধরে লেকচার দেন, গীতা পড়ান, জাতক পড়ান, ছাই দিয়ে আগুন চাপা দিচ্ছেন। তবে বেশি দিন নয়, দীর্ঘ নিঃশ্বাসে ওই ছাই উড়ে গিয়ে দেখবে মাথা চাড়া দিয়ে উঠেছে একেবারে। হলো কমলাদি, তাড়াতাড়ি করো। হয়ে গেছে। বেরোতে হবে আমার আবার। সে কি, আজ আবার কোথায় যাবি? মাস্টারমশাইয়ের ওখানে। হ্যাঁ, আজ থেকে রোববার সকালে পড়াবেন ঠিক হয়েছে। কেমন লাগছে পড়তে? খুব ভালো। এখন বুঝতে পারছি যে কলেজের ছেলেরা কেন কলেজের ক্লাস ছেড়ে ওনার কাছে গিয়ে ভিড় করেন। সত্যি এরকম ভাবে যে পড়ানো যায় আমার কোনো ধারণাই ছিল না। ওনারও ভালো লাগছে তোমাকে পড়াতে। সেদিন বলছিলেন যে নীরাকে পড়াতে পেরে আমি বেঁচে গেছি। আপনি বুঝি নতুন ছবি আঁকবেন বলে আকাশের দিকে তাকিয়ে বসে আছেন? ঠিকই ধরেছ। কি আঁকবেন? সেটা এখনো ঠিক করিনি, তবে এইমাত্র ঠিক করলাম তোমার ছবি। আমার আমার আবার ছবি হয় নাকি? নিশ্চয়ই, কিন্তু কোন রূপে আঁকবো সেটাই মাথাতে আসছে না। তপস্বিনী রূপে, নাকি কোমরে শাড়ির আঁচল জড়ানো পাষণ্ড তলনী রূপে, নাকি খেলার মাঠে এক পাল ছেলের সঙ্গে সমান তালে দৌড়ে যাওয়া আর মাথার পেছনে একরাশ ঘন কালো চুল। আপনার না সবেতেই ঠাট্টা। কেন ঠাট্টা কোথায় করলাম? ছবি তো রূপের প্রকাশ, সুন্দরের প্রকাশ। ছবি রূপের প্রকাশ, সুন্দরের প্রকাশ, কিন্তু সব রূপ তো একরকম নয়। এই যে প্রতিমার মতো রূপ বর্ণের ছটা, এ তো আর সব। আরে প্রতিমা, ওখানে কেন? এদিকে এসো। না মানে ওইদিকে যাচ্ছিলাম, শুনলাম আমার কথা হচ্ছে, পাছে তোমরা অপ্রস্তুত হও, তাই। ভাগ্যিস তোমার নিন্দে করছিলাম না। এই যে প্রতিমা, ওকে একমাত্র রাবণের চেড়ি ছাড়া অন্য যে কোনো রূপে আঁকা যায়। আমি আমি ভাবছি যে ওকে নিয়ে নতুন ভাবে যশোদা কি ম্যাডোনা আঁকবো, কিন্তু ওর মুখে সবসময় একটা বিষণ্ণতার এক্সপ্রেশন। আমার মনে হচ্ছে এবার নতুন একটা কাহিনীর প্রেক্ষাপটে ওকে ধরা যাবে। বাণভট্টের কাদম্বরী। এই কাদম্বরীর গল্পটা খুব ইন্টারেস্টিং, জানো তো? নায়িকা কাদম্বরী, উপনায়িকা মহাশ্বেতা, তারই গল্পটা বলছে। আশ্চর্য চরিত্র জানো এই মহাশ্বেতা। যাকে সে ভালোবাসে, যে তাকে ভালোবাসে, সেই পুড়ে ছাই হয়ে যায়। গান্ধর্বী মহাশ্বেতা ভালোবেসেছিল এক ব্রাহ্মণ যুবক, পুণ্ডরিক তার নাম। মহাশ্বেতার সঙ্গে মিলনের সঙ্গে সঙ্গে মৃত্যু হলো পুণ্ডরিকের। মহাশ্বেতা তপস্বিনী হলো, তপস্যা করে সে পুণ্ডরিককে বাঁচাবে। মহাশ্বেতার তপস্যার প্রভাবে মৃত্যু লোক থেকে জীবন লোকে ফিরতে হলো পুণ্ডরিককে। মহাশ্বেতার আশ্রমে এসে তাকে দেখে পূর্বজন্মের আকর্ষণ জেগে উঠল পুণ্ডরিকের মনে। সে দৌড়ে গিয়ে আলিঙ্গন করলো তপস্যারত মহাশ্বেতাকে। মহাশ্বেতার ধ্যান ভেঙে গেল। যুবকটিকে চিনতে দেরি হলো তার দু এক মুহূর্ত, ব্যাস তারই মধ্যে মহাশ্বেতার চোখ থেকে বেরোলো ক্রোধ আর তপস্যাকৃত তেজ। সেই তেজে পুড়ে
ছাই হয়ে গেল পুণ্ডরিক। কি মর্মান্তিক না? কি কপাল মহাশ্বেতার। বড্ড দুর্ভাগা মেয়েটা। ও আমার বন্ধুর বোন, ছোটবেলা থেকেই চিনি, মিষ্টি স্বভাব। ওর একমাত্র দোষ হচ্ছে যা চায় তা পাওয়া চাই। ও দাদা ছিল বিপ্লবী নেতা, বোমা মারতে গিয়ে ধরা পড়ে যায়। হাসি হয়। সংসারে বিধবা মা আর ওই বোন। দেখাশোনার ভার ছিল আমার উপর। আমার এক বন্ধু, নাম বলবো না, শিল্পী হিসাবে তখন তিনি খুব নামী। পূর্ববঙ্গ দেখবেন বলে আমার সঙ্গে কলকাতা থেকে আমাদের দেশে এলেন। অসম্ভব আকর্ষণীয় পুরুষ ছিলেন তিনি। প্রতিমা দেখে মুগ্ধ হলেন, প্রতিমাও মুগ্ধ। বন্ধুটি তাকে বিয়ে করতে চাইলেন। প্রতিমা তখন অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। কান্নাকাটি করে সেই বিয়ে ভেঙে দিয়ে আবার বন্ধুকে বিয়ে করলো প্রতিমা। বিয়ের পর ওরা কলকাতায় চলে গেল। কয়েক মাসের মধ্যে আমি অ্যারেস্ট হলাম। সেটা তখন 1931 সাল। তারপর দীর্ঘ 20 বছর ওরা আমার জীবন থেকে মুছে গিয়েছিল। 20 বছর বাদে আমি ওকে দেখলাম। ও তখন বিধবা, পথের ধারে ভিক্ষা। ভিক্ষা। আমার বন্ধুকে আমি বারণ করেছিলাম প্রতিমাকে বিয়ে করতে, কারণ টিভি ছিল। প্রতিমা শোনেনি আমার কথা। আমি কি করব? সাধনায় কি ব্যাঘাত ঘটাতে পারি নাকি পরে আসবো? না না, বলো। কি পড়ছিস রে এত মন দিয়ে? কাদম্বরী। কালকে বিনোদাকে ফেরত দিতে হবে। হ্যাঁ, কি বলবে বললে না? হ্যাঁ শোন, বলছিলাম কি, কালকে তো স্কুল ছুটি, তা ভাবছিলাম এখানকার ওই একঘেয়ে খাওয়াটা আর খাবো না। আমরা তিনজনে মিলে ঘরে একটা কিছু রান্না করে নেব, বেশ মুখ বদল হবে, কি বলিস? হ্যাঁ, কিন্তু কালকে যে ছুটি বলে আমি মাস্টারমশাইয়ের কাছে পড়তে যাবো ভেবেছিলাম। বেশ তো, যাবি। আমি আর অনিমা মিলে রান্নাটা করে নেব। ঠিক আছে, তুই পড়ছিলি পর, আমি এখন যাই। আসবো? নীরা, এসো। আপনার বইটা এখানে রেখে গেলাম। বাহ, কি এই ফুলগুলো? তুমি নাও তাহলে। না না, ভালো লাগলেই নিতে হবে বুঝি? কিন্তু দিতে তো হবে, এটা চিরকালের রীতি। তুমি নাও। ঠিক আছে, তাহলে একটা নিচ্ছি। এদিকে এসো। বাহ, যদি কিছু মনে না করো একটা কাজ করে দেবে প্লিজ? হ্যাঁ বলুন। ওই খাবার জলটার ওষুধের বাক্সের মধ্যে একটা অ্যাসপিরিন আছে, দেবে? মাথা ধরেছে তো? জ্বরও হয়েছে। কাল থেকে হয়েছে। তুমি কি করে ধরলে? আসলে কালকে আপনি রাউন্ডে আসেননি তো, তাই মনে হলো যে নিশ্চয়ই কাল থেকেই হয়েছে হবে।
নিন, আপনি এবার একটু শুয়ে পড়ুন, আমি আপনাকে বাতাস করব। না না, ওটা আমার নিয়মের বাইরে। মানে? গুরুর নিষেধ আছে, কারো সেবা নিতে পারবো না যতদিন না অজ্ঞান বা অথর্ব হয়ে পড়ি। ততদিন একটু কষ্ট করতে দাও। রাগ করলে রাগ করো না লক্ষ্মীটি, যাও। এই মরেছে। হ্যাঁ রে, ও সাঁওতালনি, কোন সাঁওতাল তোর চুলে ফুল গুঁজে দিল রে? বিনোদা। তাহলে মরলি শেষ পর্যন্ত? মানে আবার কি? মরলি মানে মরলি? না, ওসব বলবে না। ওর মতন একজন মানুষকেও বলবে না এসব। আচ্ছা, মানুষটা তো পুরুষ মানুষ নাকি? তাতে কি? পুরুষ মানুষ হলে এমনি মেয়েকে ভালোবাসতে হবে না? ওমা, তাহলে আর পুরুষ মানুষ কেন? সখী এলায় দে চুলো গুজিব না ফুল, বিষে অঙ্গ জড়ো জড়ো দংশিছে ভীমরুল, হ্যাপি রীতি হলো শুল্গ। আচ্ছা, জগৎ সংসারে এক পিরিতি ছাড়া তুমি আর কিচ্ছু দেখতে পাও না, না? বটে, আমি ভুল দেখি? নয়তো কি? আচ্ছা বেশ, বিনোদার কথা নয় ছেড়েই দিলাম, মানলাম তিনি তোকে ভালোবাসেন না। কিন্তু তুই, প্রজাপতি সুরের মতো লম্বা লম্বা তোর ওই চোখের পাতাগুলোতে জল কেন রে? চুলে ফুল গুজে কাঁদছিলি কেন তুই? তুমি জানো ওনার জ্বর হয়েছে? জ্বর? বিনোদার? কাল রাত থেকে ভীষণ মাথার যন্ত্রণা, অ্যাসপিরিন খেয়ে শুয়ে আছেন। আমি বললাম আপনি শুয়ে পড়ুন, আমি বাতাস করছি, ঘুম এসে যাবে। বললেন না, গুরুর বারণ আছে, আমি সেবা নিতে পারবো না। যদি কোনোদিন অথর্ব হই বা অজ্ঞান হয়ে যাই তখন সেবা করো। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি কমলাদি। এর আগে তো কখনো দেখিনি ওনার কোনো রকম অসুখ করতে। না না, আমি যাই দেখি কি পথ্য হবে। শোন, অনিমা তো রান্না করছে, তুই একবার গিয়ে দেখ ওর কিছু লাগবে কিনা। আমি যাচ্ছি। ছুটির ঘন্টা কে বাজাতে বললো? আমি বলেছি। কেন? নীরা বিয়ে পাশ করেছে, ওকে তো খবরটা জানাতে হবে। সে কোথায় খুঁজে পাচ্ছি না তো তাকে। হে তো দেখছি মার থেকে মাসির দরদ বেশি। মানে? কেন তুমি নীরার জন্য এত করছো? কি স্বার্থ আছে তোমার? সব কিছুর মধ্যে যারা স্বার্থ খোঁজে তাদের কি বলে জানো? স্বার্থপর। কি? তুমি আমাকে স্বার্থপর বললে? তুমি বলতে পারলে আমাকে? হ্যাঁ পারলাম। খোলা চোখে সবকিছু খোলাই দেখা যায়। ওই নীরাই সবকিছু বিষিয়ে দিল। বিনোদার সঙ্গে আমাকে নিয়ে ঝগড়া? নেক কি, তোমাকে ছাড়া আর কাকে নিয়ে ঝগড়া করবেও বিনোদার সঙ্গে? কি আশ্চর্য, আমি কি করলাম? করে
করেছো তো বটেই, ডিস্টিংশন নিয়ে বিএ পাশ করেছো। আরে আমরা দুজন তো ক্লাসে, হঠাৎ শুনি ছুটির ঘন্টা বেজে উঠলো, ছেলেরাও সব হই হই করে উঠলো। তারপর তোমার ক্লাসের ছেলেরা সব ক্লাসে ক্লাসে গিয়ে বললো যে বিনোদা স্কুল ছুটি দিয়ে দিয়েছে। আরে আমি তো ওদেরই জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে হঠাৎ ছুটি কেন, তখনই তোরা বললো যে নীরা দিদিমণি খুব ভালো করে পাশ করেছে। হ্যাঁ গো, শুনলাম তারপরেই নাকি অফিস ঘরের বাইরে প্রতিমা খুব চিৎকার চেঁচামেচি করছিল। হ্যাঁ আমি তো ক্লাসরুমে বসেই শুনলাম, চিৎকার করছে আর বলছে যে কই আমার বেলা তো সব চেষ্টা করনি, আমাকে তো পড়াতে পারোনি, আমিও পাশ করতে পারতাম, না হয় দুবারই ম্যাট্রিকে ফেল করেছি। তখন বিনোদা কি বলছে জানো, বলছে যে না তুমি কলকাতায় থাকতেও একবার ম্যাট্রিকে পাশ করতে পারোনি, আমি তারও পরে দুবার তোমায় অত যত্ন নিয়ে পড়িয়েছি, কিন্তু তোমার পড়ায় কোনো মনই ছিল না, তুমি আমার পড়া শুনতেই না, তোমার মন অত্যন্ত চঞ্চল অস্থির, তুমি অত্যন্ত ক্ষুদ্র। আরে তারপরেই নাকি প্রতিমা চিৎকার করে বলেছে যে ওই নীরাই সবের জন্য দায়ী, ওই সবকিছু বিষিয়ে দিল। মা তাই নাকি? এটা তো শুনিনি। তারপর বিনোদা কিছু বলেনি? হ্যাঁ, তারপরেই তো বিনোদার ওই হুঙ্কার ধমক, আর ব্যাস তাই শুনেই প্রতিমার পতন ও মূর্ছা। ছি ছি, প্রতিমাদি কেন আমাকে দায়ী করছেন বলো তো? কেন আবার করছে? প্রতিমা বুঝে গেছে যে বিনোদা তোমার প্রেমে পড়েছে। তবে কমলাদির দোষের নয়, পুরুষ মানুষ হলে আমিও তোমার প্রেমে পড়তাম। ও এ কি? এ নীরা কি হলো রে? নীরা, ওই নীরাই সব কিছু বিষিয়ে দিয়েছে। কিছু করিনি।